হ্যালো এভরিওয়ান, এটা টেন্সের আমার প্রথম ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা টেন্স কাকে বলে, টেন্সের প্রকারভেদ এবং প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগটি বুঝে নিতে চলেছি। তো সবার প্রথমে দেখো, টেন্সকে আমরা বাংলায় বলে থাকি কাল বা সময়। দেখো, আমাদের এই প্রকৃতি যে কোনো জিনিসই কার্য কারণ সম্পর্ক মেনে চলে। অর্থাৎ কোনো একটা কার্য কোনো না কোনো একটা সময়ে হয়েছে এবং প্রতিটা কার্যের একটা কারণ থাকে। টেন্সে আমাদেরকে দুটো জিনিসকে ভালো করে বুঝতে হবে। প্রথমত, ধরো তোমাকে একটা সেন্টেন্স দিয়েছে যে হি সিংস এ সং। তোমাকে বুঝতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এবং আমাদের শুধু তো কাজ শুধুমাত্র টেন্স জানা নয়, আমাদেরকে এটা শিখতে হবে যে এই ধরনের কথাবার্তা আমরা যখন কারোর সাথে বলবো, তখন আমরা কিভাবে ইংলিশটা বলবো বা কোন টেন্সে ইংলিশটা বলবো। তাহলে যখন আমাকে টেন্স শিখতে হবে, সবার প্রথমে আমাকে এটা চিনতে জানতে হবে যে সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা। আমরা প্রত্যেকে জানি ভার্ব বলতে কাজ করা বোঝায়। যদি তোমার ভার্ব সম্পর্কে কোনো নলেজ না থাকে, তাহলে তুমি টেন্স বুঝতে পারবে না। দেখো, এখানে সিংস হলো ভার্ব। সিংস হলো ভার্ব। এই যে কার্যটা মানে ভার্বটা, এই যে গান গাওয়াটা, এটা কোনো না কোনো একটা সময়ে হয়েছে। তাহলে আমি বলতে পারি টেন্স কাকে বলে, না কোনো কার্য বা কোনো অবস্থা যে সময় মেনে চলে বা যে সময়ে কোনো কার্যকে ব্যক্ত করা হয়, তাকে টেন্স বলে। অর্থাৎ টেন্স বলতে বোঝায় যে কোনো কার্য বা অবস্থাকে সময়ের সাথে ব্যক্ত করার পদ্ধতিকে আমরা বলবো টেন্স। আমরা বলবো টেন্স। অর্থাৎ এতক্ষণে আমরা এটুকু জানতে পেরেছি যে টেন্স শিখতে গেলে আমাকে ভার্ব প্লাস টাইমকে অবশ্যই জানতে হবে। ভার্ব অর্থাৎ কার্য, টাইম অর্থাৎ সময়। যে কার্যটা মানে যে কার্যটার কথা তুমি বলছো, সেই কার্যটা কোন সময়ে হচ্ছে সেটার ভিত্তিতে আমি কিন্তু টেন্সের প্রকারভেদ করি। টেন্স শিখতে গেলে আমাকে কিন্তু অক্সিলারি ভার্ব সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তুমি যদি অক্সিলারি সম্পর্কে ভার্ব সম্পর্কে জ্ঞান না রাখো, তাহলে কিন্তু টেন্স শেখাটা একটু কঠিন হয়ে পড়ে। তো জেনে নেওয়া যাক অক্সিলারি ভার্ব কোনগুলো। দেখো, ইংরেজিতে 12টা অক্সিলারি ভার্ব রয়েছে। বি ভার্ব, বি ভার্বের মধ্যে প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর পড়ে এবং পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়্যার পড়ে। হ্যাভ, ডু, ক্যান, মে, শ্যাল, উইল, মাস্ট। অটের সঙ্গে টু প্রিপোজিশন অবশ্যই আসে। নিড, ডেয়ার এবং ইউজডের সঙ্গে টু প্রিপোজিশন আসে। অট এবং ইউজড এই দুটোর পরে টু প্রিপোজিশনটা ফিক্সড। এই 12টি হলো অক্সিলারি ভার্ব। চলো দেখে নেওয়া যাক টেন্স কয় প্রকার। টেন্স বা কাল বা সময়কে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। প্রেজেন্টকে বাংলায় আমরা বলি বর্তমান, অর্থাৎ তুমি যে এখন ভিডিওটা দেখছো এটা কিন্তু বর্তমান কাল। পাস্টকে বলা হয় অতীতকাল, অর্থাৎ আগের দিনে তোমার যেটা হয়ে গেছে সেটা হলো অতীতকাল। এবং ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকাল, অর্থাৎ কালকে তোমার সাথে যেটা হবে সেটা হচ্ছে তোমার ফিউচার কাল। ফিউচার অর্থাৎ এখন তোমার বর্তমান, আগের দিন তোমার ছিল অতীত পাস্ট, এবং পরবর্তী মানে পরের দিনে তোমার হবে ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ। প্রতিটা টেন্সকে না 5 ভাগে বিভক্ত করা যায়। দেখো, এটা কিন্তু আমাকে প্রশ্ন করবে প্রত্যেকেই যে স্যার বইয়ে তো 4টে ভাগ দেওয়া আছে, আমরা কেন 5টা ভাগ করছি। দেখো, আমরা ছোট থেকে এগুলো না শিখে আসি না। আমরা জানি এই 4টি জানি: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু যখন তুমি গ্র্যাজুয়েশনের পর কোনো কেন্দ্র সরকারের এক্সাম দিতে যাবে না, তখন কিন্তু তোমাকে 5টা প্রকারই ভালো করে জানতে হবে। 5টা প্রকারের প্রকারভেদ তোমাকে কি করে হচ্ছে জানতে হবে। তাহলে পরবর্তীকালে আবার ভালো করে শেখার থেকে এখন একটু কষ্ট করে ভালো করে শিখলে পরবর্তীকালে আমাদের সুবিধা হয়। সেই ক্ষেত্রে আমরা জানবো যে প্রতিটা টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ প্রেজেন্ট টেন্সকেও 5 ভাগে, পাস্ট টেন্সকেও 5 ভাগে এবং ফিউচার টেন্সকেও 5 ভাগে ভাগ করা যায়। এই 5টা ভাগ কি কি?
একটা টেন্সের ভাগ বললে পরবর্তীগুলো সেম হয়ে যায়। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে সিম্পল পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে সিম্পল ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, সবথেকে বেশি সময় লাগে প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ বুঝতে। প্রেজেন্ট টেন্স শিখতে যত সময় লাগে তার অর্ধেক সময় আমরা কিন্তু পাস্ট টেন্সকে বুঝে নিতে পারি এবং তার থেকেও কম সময়ে ফিউচার টেন্সকে বুঝে নিতে পারি। যেহেতু এই ভিডিওটা অত্যন্ত লং হতে চলেছে, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অনেক নিয়ম আছে, তাই আমরা এই ভিডিওর মাধ্যমে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা বুঝবো এবং এর দ্বিতীয় পার্টে প্রেজেন্ট টেন্সের বাকি পার্টগুলো বুঝবো। তারপরের ভিডিওতে পাস্ট টেন্স, তারপরে ভিডিওতে ফিউচার টেন্স বুঝবো। এবার যদি সম্ভব হয় তাহলে হয়তো দু একটা ভিডিও আরও বাড়তে পারে এবং শেষ ভিডিওতে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বুঝবো এবং তারপরের ভিডিওতে টেন্স সম্পর্কিত ট্রান্সলেশন করে টেন্স চ্যাপ্টারটা শেষ হবে। কারণ আমরা শুধুমাত্র মুখস্থ করতে আসিনি, আমরা এসেছি ইংরেজিকে শিখতে। সবার প্রথমে তোমাদের একটা ভুলভ্রান্তি আমি দূর করতে চাই। তোমরা প্রত্যেকে ভাবো প্রেজেন্ট টেন্স মানে বর্তমানের কাজ, পাস্ট টেন্স মানে অতীতের কাজ, ফিউচার টেন্স মানে ভবিষ্যতের কাজ। এই জিনিসটা কখনোই ভাবতে যেও না। একটা আমি তোমাকে প্রথম এখন একটু সহজ মনে হবে, কিন্তু পরবর্তীকালে আমরা যখন অ্যাডভান্স যাব তখন তুমি বুঝতে পারবে যে এই তো বিরাট ব্যাপার, যে সিম্পল ফিউচার টেন্সের একটা ব্যাপারকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলতে পারি। হ্যাঁ, বলতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ব্যাপারকেও আমরা কি সিম্পল প্রেজেন্ট টেন্স করে বলতে পারি? হ্যাঁ, পারি। দেখো, তার জন্য যে তোমরা জিনিসটা শেখো এবং আমি তোমাকে বারবার এটা শেখাতে যে এভাবে আমরা ট্রান্সলেশন কীভাবে করতে পারি। এতে ইংরেজিটা সহজ হয়ে যায়। ইংরেজিকে কঠিন ভাবলে কঠিন হয়। মন থেকে শিখো, ভালোবেসে শিখো, ইংরেজি সহজ হবে। চলো আমরা শিখে নিই সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে। দেখো, আমি প্রথমে বলি যে তোমরা যারা ক্লাস 10 বা 5 থেকে 10-এর স্টুডেন্ট আছো বা স্কুল স্টুডেন্ট আছো, তোমাদের স্কুলে ব্র্যাকেটে লিখে দেবে যে হয়তো ধরো একটা সেন্টেন্সকে বললো যে টেন্সে পরিবর্তন করতে, তোমাকে দিয়ে দেবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তুমি না ওটা প্রেজেন্ট ইনডিফিনাইটই বুঝবে। এই স্কুলে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এরা এর ধার ধারে না, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবে, তোমাদের পড়বে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কিন্তু এটা খুবই সহজ, গোলানোর দরকার নেই। আমরা দেখব যে এই ধরনের বৈশিষ্ট্যগুলো কি আছে, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আর আমরা দেখবো এই ধরনের বৈশিষ্ট্য কি আছে, তাহলে 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 বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সবার প্রথমে হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স খুবই সহজ জিনিস। যদি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট মানে বর্তমানকালে, অর্থাৎ বলছি বর্তমানে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা অবস্থা বোঝালে, অর্থাৎ বর্তমানকালে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা অবস্থা বোঝালে আমরা সেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলে থাকি। এর ফর্মটা কীরকম? আমরা বি ভার্ব প্রথমেই, আমি ওই জন্য অক্সিলারি ভার্বটা প্রথমে আলোচনা করেছি। বি ভার্বের মধ্যে কি পড়ে? অ্যামিজ আর ওয়াজ ওয়ার। কিন্তু আমরা যেহেতু প্রেজেন্ট টেন্স করছি, তাহলে প্রেজেন্ট টেন্সে কী হবে? অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে পাস্ট টেন্সে। তাহলে যখন পাস্ট টেন্স করবো তখন সেখানে আলোচনা করবো, বোঝা যাচ্ছে? তো দেখো, এই ফর্মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে। সাবজেক্ট অবশ্যই নাউন বা প্রোনাউন হয়। তার ভিত্তিতে আমরা অ্যাম বা ইজ বা আর বসাবো, প্লাস অবজেক্ট যা থাকবে সেটা বসাবো। হলো, উদাহরণটা দেখো, আই এম এ ডক্টর, আমি একটা ডাক্তার। তাহলে ডক্টরটা কি? আমার গুণ, আমি ডাক্তার। মিতা হলো একটা নার্স, তাহলে মিতা কি? তার গুণ মানে অ্যাকচুয়ালি তার অবস্থা। মিতা কীরকম? নার্স। মিতা কি? নার্স। আমি কি? ডাক্তার। ইজ সি এ নার্স? তাহলে এটা কি? এটারই
তোমার কোশ্চেন ফর্মে এখানে একটা জিজ্ঞাসা করেছে ইজ সি এ নার্স, এটা একটা কোশ্চেন করা হয়েছে। তাহলে সাবজেক্ট বসেছে আই, তারপরে আইয়ের সাথে এম বসে, তাহলে এম, তারপরে ডাক্তার অবজেক্টের আগে, এটা যেহেতু একটা তোমার কমন নাউনের আগে একটা আর্টিকেল বসেছে, তাহলে এই ফর্মটা মেনে চলেছে। একইভাবে পরেরটাও দেখো, মিতা সাবজেক্ট, মিতা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে মিতা সঙ্গে এস বসেছে, নার্স যেহেতু কমন নাউন তার আগে একটা আর্টিকেল বসেছে। তাহলে এটা কি হলো? এটা হলো একটা কোশ্চেন ফর্ম। তাহলে কোশ্চেন ফর্মটা আমরা লিখে নিই। তাহলে কোশ্চেন ফর্মে হচ্ছে কি, এম বা ইজ বা আর, এই এম বা ইজ বা আরটা কি রেখে বসবে না, তারপরে যে সাবজেক্টটা বসবে তার ভিত্তিতে। সাবজেক্ট যদি ইউ থাকতো তাহলে এখানে আর বসতো, সাবজেক্ট যদি হি থাকতো তাহলে এখানে ইজ বসতো, সাবজেক্ট যদি আই থাকতো তাহলে এখানে এম বসতো, প্লাস বসে গেছে। এরপরে কি হয় না, অবজেক্ট বসে যায়, এবং অবজেক্ট বসে যায়, এবং তার আগে যদি কোনো আর্টিকেল বসে তো আর্টিকেল বসতে পারে। হলো? তাহলে এটা ছিল তোমার কোশ্চেন ফর্মে কি করে লিখতে হয়। তাহলে কি, সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে আমরা কি বোঝাই? বর্তমানে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা অবস্থাকে বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর কথাটা অবশ্যই আসে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যখন আমরা পড়বো তখন কিন্তু এর ফর্মটা আলাদা হবে, তখন আমি বোঝাবো। তো সিম্পল প্রেজেন্ট টেন্স কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা অবস্থাকে বোঝায়, যার ফর্মটা আমরা বুঝে নিলাম। যেমন কি, আই এম এ ডক্টর, আমি হলাম ডক্টর, তাহলে আমার অবস্থা কি, এটা বোঝাচ্ছে ডক্টর। ঠিক আছে, চলো জেনে নেওয়া যাক টেন্সের সব থেকে বড় টপিক প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে। দেখো, পরবর্তী আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অনেক রুলস হয়, এবং এটা তোমরা খুব ভালো করে শেখো, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? খুবই সোজা। বর্তমানকালে কোনো কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলি। কিন্তু তোমরা এই জিনিসটা মনে রেখো না, আমি তোমাকে প্রেজেন্ট টেন্স ইনডিফিনাইট টেন্সে যত রুলস হয় লিখিয়ে দিচ্ছি, মানে শিখিয়ে দিচ্ছি, একবারে বুঝিয়েও দিচ্ছি। এটা জেনে নিলে তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কোনো ডাউট থাকবে না, এবং এটা অত্যন্ত অ্যাডভান্স লেভেল। 11-12 অব্দিও তোমাকে না আর নতুনভাবে টেন্সকে শিখতে হবে না। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফর্ম কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফর্মটা খুবই সোজা। প্রথমত সাবজেক্ট বসে, সাবজেক্টটা যে পার্সন হয়, সেই পার্সন যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তারপরে হয়ে যায় অবজেক্ট। ধরো, সাবজেক্ট যদি হি হয়, তাহলে স্মোকের সঙ্গে এস যোগ হবে স্মোকস। কিন্তু যদি আই হতো তাহলে সেই ক্ষেত্রে স্মোক করতাম, যদি দেই হতো সেই ক্ষেত্রে স্মোক করতাম, যদি মিতা হতো সেই ক্ষেত্রে, মিতা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে স্মোকস করতাম। অর্থাৎ যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে এস বাই এস প্লাস অবজেক্ট। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রথম রুলস কি? রুটিন, ইটারনাল ট্রুথ এবং হ্যাবিট। জিনিসগুলো কি? রুটিন অর্থাৎ যা কিছু তোমার একটা রুটিনে চলে, প্রতিদিন নিত্যভাবে চলতে থাকে। রুটিন দুই ধরনের হয়ে থাকে। দেখো, একটা হলো যেটা নিয়মিত হয়, আর একটা হলো অনিয়মিত হয়। কীরকম? ধরো, আমি ভাত খাই, এটা আমার নিয়মিত রুটিন, প্রতিদিনই আমি ভাত খাই। কিন্তু যখন আমরা বলি যে জাপানে ভূমিকম্প প্রায়ই হয়, কিন্তু প্রায়ই হয় বলে এমন নয় যে সবসময় হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনিয়মিত, সবসময় হয় না। কিন্তু জাপান একটা এমন দেশ যেখানে প্রায়শই আমরা ভূমিকম্প দেখতে পাই। তারপরে এমন নয় যে সবসময় ভূমিকম্প, তাহলে লোকই বাঁচতো না, সবসময় মরেই যেত সব লোক। বোঝা গেল? তাহলে নিয়মিত রুটিন হতে পারে, অনিয়মিত রুটিন হতে পারে। ইটার্নাল ট্রুথ মানে ইউনিভার্সাল ট্রুথ, যে সত্যকে কখনো খণ্ডানো যায় না। যেমন ধরো, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এটা কোনোদিনও মিথ্যে হতে পারে না, পৃথিবী সূর্য ছেড়ে কার পেছনে ঘুরবে। নেক্সট হচ্ছে বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে, অবশ্যই উড়ে, এটা সত্য কথা, সত্য কথা, এই জিনিসকে উল্টানো যায় না। হ্যাবিট, অভ্যাস, এটাও হ্যাবিট বলতে পারো। আর হি স্মোকস, সে স্মোকস বলতে ধূমপান করে, সেটা কিন্তু তার হ্যাবিট, এটাও কিন্তু হ্যাবিট। ঠিক আছে, তাহলে এই তিনটের ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করি।
সেক্ষেত্রে দেখো ভার্বের কি ফর্ম মেনে চলেছে, অবশ্যই চলেছে। সাবজেক্ট ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়েছে প্লাস অবজেক্ট। এই দ্য আর্থ এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই ক্ষেত্রে মুভস হয়েছে। পাখি পুরাল ছিল তার জন্য ফ্লাই হয়েছে, এস বাই এস যোগ হয়নি। হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। চলো জেনে নেওয়া যাক পরবর্তী নিয়ম কি, ভালো করে বোঝার চেষ্টা করো। বলা রয়েছে ভ্যাগ পিরিয়ড অফ টাইম, অর্থাৎ অস্পষ্ট সময়। এমন একটা কাজের কথা বা এমন একটা সেন্টেন্স, যে সেন্টেন্সের কার্যটা যে কখন হয়েছে সে টাইম কিন্তু তুমি বুঝতেই পারছো না। সকাল বিকাল তো দূরের কথা, অতীত বর্তমান না ভবিষ্যৎ সেটাও তুমি বুঝতে পারছো না। সেই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি বলা রয়েছে, দিস ভার্ব ফর্ম ইজ সামটাইমস ইউজড উইথ অ্যাডভার্ব অর অ্যাডভার্ব ফ্রেজেস লাইক এভরিডে, টোয়াইস উইকলি, অলওয়েজ, ইন সামার, অফেন, উজুয়ালি এক্সেট্রা। বলা হয়েছে এই ধরনের ভার্ব ফর্মকে প্রায়শই আমরা সেন্টেন্সে দেখতে পাই যে এর সাথে এই সেন্টেন্সের সঙ্গে এভরিডে, কখনো টোয়াইস উইকলি মানে সপ্তাহে দুবার, অলওয়েজ সর্বদা, ইন সামার গরমকাল, একেবারে ইন উইন্টার, হ্যাঁ, ইন ইন স্প্রিং এরকম হতে পারে, অফেন মানে প্রায়, উজুয়ালি, এইসব কথাগুলো যুক্ত থাকে। কীরকম কথা, উদাহরণ, টেন্স শেখার প্রথম উপায় হলো যে উদাহরণ বেশি বেশি করে আমাদেরকে দেখতে হবে, তবেই আমরা টেন্স শিখব। তুমি নিয়ম মনে রেখে লাভ নেই। আমরা দেখো কি করি না, আমরা নিয়ম মনে রাখি না। আমরা যখন একটা উদাহরণকে দেখি তখনই বুঝতে পেরে যাই না এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ এটা এভাবে বলা হয়েছে। অর্থাৎ আমি যেভাবে পড়াচ্ছি যদি তুমি সেইভাবে নিজে ভাবো যে তোমার সামনে একজন বসে তুমি তাকে পড়াচ্ছ, কিংবা ঘরে যদি কোনো ছোট কেউ থাকে তোমার ভাই বা বোন তাকে যদি পড়াও, তাহলে তোমার জিনিসটা আরো মানে তোমার যে জমিটা আরো উর্বর হবে। তাহলে উদাহরণগুলো দেখে নেওয়া যাক। সি ড্রিঙ্কস, দেখো ফর্ম মানছে তো যে সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। সি ড্রিঙ্কস, সে ড্রিঙ্কস করে, এখানে ড্রিঙ্কস বলতে মদ খায় বা মদ্যপান করে। তাহলে সে খায়, আরে ভাই কখন খায়, সকালে খায় না বিকেলে খায়, তুমি কিছু বুঝতে পারছো না। ইটস এ ভ্যাগ পিরিয়ড অফ টাইম। এটাকে আমি আর একটা বলতে পারি, এটা একটা হ্যাবিট। দেখতে পাচ্ছ যে একটা সাধারণ থেকে কত ধরনের সূত্র হতে পারে। এইটাকে আমরা আরোভাবে ডিফাইন করতে পারি যে এখানে তো ওই মেয়েটার মানে এই মহিলাটার বা এর হচ্ছে তোমার হ্যাবিট বোঝানো হয়েছে, এবং এই যে কথাটা এর কোনো যে কখন হয়েছে টাইম সেটা কিন্তু আমরা বর্ণনা করতে পারছি না। সি ড্রিঙ্কসে খায়, কখন খায় ভাই আমি কি জানি, তুমি কি জানো? তো দিস ইজ এ ভ্যাগ পিরিয়ড অফ টাইম, এক্ষেত্রে তার জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়েছে। দ্বিতীয়ত, জন রাইটস নোভেলস। জন হচ্ছে কি করে না, জনস নোভেল লেখে, এটা জনের অভ্যাস। এবার জন নোভেল কখন লেখে, তার যখন মন যায় ভাই তখন লিখবে। এক্ষেত্রে তুমি তো টাইম বুঝতে পারছো না, সেই জন্য এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে পড়ে। নেক্সট, ডু ইউ ড্রিঙ্ক কফি, তুমি কি কফি খাও? এটা দেখো একটা বর্তমানকালে তুমি কাউকে প্রশ্ন করছো, ডু ইউ ড্রিঙ্ক কফি, ভাই তুমি কখন প্রশ্ন করছো সেই সময়টা তুমি বুঝতে পারছো না। তুমি কি বুঝতে পারছো কখন তোমাকে প্রশ্নটা করা হচ্ছে? এই যে কফির যে প্রশ্নটা করা হচ্ছে কখন হচ্ছে তুমি বুঝতে পারছো না। এই জন্য এটাও কিন্তু একটা ভ্যাগ পিরিয়ড অফ টাইম, অর্থাৎ এর টাইমটা তুমি নির্ধারণ করতে পারছো না, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে পড়বে। নেক্সট কি, আই প্রেফার ফিল্মস টু স্টেজ প্লেস। এখানে কি হচ্ছে, আমি ফিল্ম পছন্দ করি স্টেজ প্লেসের থেকে। সেই ক্ষেত্রে এটাও কিন্তু আমার একটা পছন্দ বোঝাচ্ছে, কখন পর্যন্ত তুমি টাইম ডিটেক্ট করতে পারছো না, এটা কিন্তু ভ্যাগ পিরিয়ড অফ টাইম। ভালো করে দেখো, এই সব কিছুই কিন্তু একটা হ্যাবিটের মধ্যে পড়ে। অর্থাৎ এই জিনিসটাকে আমি যদি ভ্যাগ পিরিয়ড টাইম নাও মনে রাখি, আমি কিন্তু প্রথমের নিয়মটা বা প্রথম যে নিয়মটা বুঝলাম সেটা দেখেই কিন্তু এগুলো আমি ডিফাইন করতে পারি। মনে রাখার ব্যাপারটা কি, এভরিডে, আমি যদি বলি আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই, তাহলে আমার প্রতিদিন স্কুলে যাওয়াটা এটা কিন্তু আমার একটা হ্যাবিট হয়। হি কামস অফেন, সে প্রায় এখানে আসে, তাহলে সেইটা ওই ব্যক্তির অভ্যাস বোঝায়। কিন্তু আমি যখন বলছি হি কামস অফেন, এটা ওই ব্যক্তির অভ্যেস বোঝায়, এবং সে যে কখন আসে সেটাও কিন্তু সেই টাইমটাও তুমি বুঝতে পারছো না। তাহলে দুই ধরনের নিয়ম বুঝে গেলাম। এক কি, রুটিন, ইটার্নাল ট্রুথ, হ্যাবিট। তাহলে এই ক্ষেত্রে এই লোকটার এটা হ্যাবিট বোঝায়, এবং এই যে কার্যটা কখন হয়েছে তার টাইমটা আমরা বুঝতে পারছি না, তাই এটা একটা ভ্যাগ পিরিয়ড অফ টাইম। তার জন্য এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে পারি। আশা করি তোমার কোনো ডাউট নেই দুটো নিয়মের মধ্যে, তাহলে আমরা পরের নিয়মে চলে যেতে পারি। রুল আমি বলেছি, এ ফ্যাক্ট দ্যাট ইজ পার্মানেন্ট, একটা ঘটনা যেটা পার্মানেন্ট, যেটা খণ্ডানো যায় না। যেমন ধরো হিজ হাউস ফেসেস সাউথ, তার যে ঘরটার মুখটা
রয়েছে দক্ষিণ দিকে। তুমি কি ঘরের মুখটাকে চেঞ্জ করতে পারবে? পারবে না। কলকাতা স্ট্যান্ডস অন দ্য গঙ্গা, তাহলে গঙ্গা নদীর তীরে কলকাতা অবস্থিত। তুমি চাইলে কি কলকাতাকে তুলে হুগলি অন্য জায়গায় কোনো একটা যমুনা বা সরস্বতী নদীর তীরে বসাতে পারবে? পারবে না। তাহলে এই জিনিসগুলো ফিক্সড অর্থাৎ পার্মানেন্ট। আর এই ধরনের পার্মানেন্ট বস্তুর ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করে থাকি। নিয়মটা সোজা ছিল। নেক্সট একটু বোঝার আছে। হোয়াট ওয়াজ কমিউনিকেটেড ইন দ্য ফার্স্ট রুটিন, ফার্স্ট কন্টিনিউয়াস, টু বি ট্রু অ্যান্ড এফেক্টিভ। যা কিছু অতীতে হয়ে গেছে সেটা সত্য এবং বর্তমানে সেটা এফেক্টিভ। আমি বুঝে রিচেকে পড়ি। দ্য ভার্ব জেনারেলি ইউজড আর লার্ন, সে, হিয়ার, টেল এক্সেট্রা। দিস টেন্স ইজ অলসো ইউজ টু রেফার টু নোটিসেস, কোটেশন, রিসেন্টলি রিসিভ লেটার্স। তো এটা তোমাকে মনে রাখতে হবে। যদি কোনো একটা নোটিশ তুমি এইমাত্র পেয়েছো, কোটেশন বলতে কোনো কবির উক্তি, কোনো মনীষীর উক্তি, সেই ক্ষেত্রে যেগুলো কোটেশনের মধ্যে থাকে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়ে থাকে। এবং এইমাত্র একটা লেটার তুমি পেয়েছো, সেটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বলতে হবে। তুমি ভাবছো লেটারটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা? না, লেটারটা সে লিখেছে ভাই, কিন্তু তুমি যে লেটারটা পেয়েছো এই কথাটা তোমাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বলতে হবে। তাহলে আমি এটা কি করে বুঝবো? ধরো এই একটা ব্যক্তি, এই একটা ব্যক্তি, এই ব্যক্তি একটা গাড়ি কিনেছে। এই ব্যক্তি পাড়ার কোনো লোকের কাছে শুনেছে, কিন্তু যখন সে শুনেছে তখন সে হয়তো ব্যস্ত ছিল, সে যে তাকে জিজ্ঞাসা করতে পারেনি। এ শুনেছে, একে এই লোকটা বলেছে যে জানিস এ একটা গাড়ি কিনেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একদিন রাস্তায় দুজনের সাথে দেখা, তখন এ বলছে কিরে ভাই শুনলাম যে তুই একটা গাড়ি কিনেছিস। গাড়িটা কিন্তু এই লোকটা কয়েকদিন আগেও কিনতে পারে বা আগের দিনও কিনেছে, তখন কিন্তু কথাটা উঠেনি। বাট ওই যে কথাটা কিন্তু সত্য এবং এখন এফেক্টিভ। এই ব্যক্তি যখন বলছে লোকটা কথাকে যে কি শুনলাম রে ভাই তুই যে গাড়ি কিনেছিস, তখন কিন্তু ওই কথাটা আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতে হবে। এই ক্ষেত্রে মনে রাখবে যে কোনো কিছু জিনিস যে শুনলাম, আমি শিখলাম, হ্যাঁ, আমি 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 হচ্ছে বললাম, এই ক্ষেত্রে তোমার যেগুলো, যে সমস্ত কথা হয়তো অতীতে হয়ে গেছে বাট সেটা এখন এফেক্টিভ আছে, সেই ধরনের কথা আমরা পাস্ট এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে পারি। আচ্ছা, অনেকে হয়তো বুঝতে পারছো না, কিন্তু উদাহরণ দেখে তোমরা বুঝতে পারবে। দেখো বলা হচ্ছে আই হিয়ার ইউ আর গোয়িং টু দিল্লি। আমি শুনলাম যে তুই দিল্লি যাচ্ছিস। শুনেছে আগে, কিন্তু কথাটা তো এখন বলছে, তার জন্য বলছে শুনলাম যে তুই দিল্লি যাচ্ছিস। দেখো ইউ আর গোয়িং টু দিল্লি, প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস টেন্স, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটও বলতে পারি। ঠিক আছে, নেক্সট। দ্য নিউজ পেপার সে দেয়ার ইজ গোয়িং টু বি ড্রট দিস ইয়ার। নিউজ পেপার বলছে এই বছর খরা হতে চলেছে। তাহলে এই বছর খরা হতে চলেছে, এখনো খরা হয়নি, তাহলে এটা একটা প্রেডিক্ট করা। এটা কিন্তু ফিউচার টেন্সের দিকে যাচ্ছে, বাট আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে পারি। এই ক্ষেত্রে আই হিয়ার দ্য নিউজ পেপার সে, এই যে এই কথাটা এখানে বলবে না নিউজ পেপার সেইং, আমি এটা বলবো না আই এম হিয়ারিং। সো এগুলো হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়। পরের সূত্রটা দেখে নেওয়া যাবে। নেক্সট হলো নিউজ পেপারে হেডলাইন্স। নিউজ পেপারের যে হেডলাইন্স হয় সেটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়। একটা উদাহরণ আমি দিয়েছি, হিমাচল 6 মোর ট্রুপস। ট্রুপস বলতে আরও সৈন্য লাগবে হিমাচলে। এটা কোনো একটা ঘটনা বর্ণনা করেছে, হয়তো হিমাচল প্রদেশে কোনো একটা লড়াই চলছে, সেক্ষেত্রে হিমাচলের আরও ট্রুপস লাগবে। নেক্সট, অ্যাকচুয়াল প্রেজেন্ট অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং বা রাইটিং। এইটাকে আমরা না প্রচুর ভুল করি। ধরো তোমার এখন ঠান্ডা লাগছে, তুমি বারবার বলবে আই এম ফিলিং কোল্ড, আই এম ফিলিং কোল্ড, কিন্তু এটা ভুল। যে সমস্ত ঘটনা অ্যাকচুয়াল প্রেজেন্ট অর্থাৎ যেই মুহূর্তে ঘটছে তুমি সেই মুহূর্তে বলছো, সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করতে হয়, নাকি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হয়, যেটা আমরা প্রচুর ভুল করি। যেমন আই ফিল কোল্ড, আই ফিল ওয়ার্ম, আই ফিল হাংরি, আই ফিল গিলটি। তুমি বলবে না আই এম ফিলিং হাংরি, আই এম ফিলিং গিলটি, এগুলো করা যায়। একইভাবে হি ইজ ইল, সে অসুস্থ, হি লাভস মি, সে আমাকে ভালোবাসে। ঠিক আছে, এই ক্ষেত্রে এগুলো দেখো অ্যাকচুয়াল প্রেজেন্ট, সে আমাকে ভালোবাসে, তুমি কথাটা এই মাত্র বলছে না আমাকে ভালোবাসে, সে অসুস্থ, এই ধরনের কথাগুলো যখনই ভাবছো তখনই বলছো, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল প্রেজেন্ট।
আচ্ছা, এগুলো কি আইএনজি করা যায়? করা যায়। ধরো তুমি ডাক্তারখানা গেছো, ডাক্তার তোমার হাতের নাড়িটা দেখছে তোমার জ্বর আছে কিনা। সেক্ষেত্রে ডাক্তার তোমার নাড়িটা চেক করছে, অর্থাৎ হি ইজ ফিলিং। ধরো তোমার কাছে আহ, 1 গ্লাস দুধ আছে, তুমি বাচ্চাকে খাওয়াবে, তাহলে বাচ্চাকে তো গরম দেওয়া যাবে না, তার আগে তোমাকে চেক করতে হবে দুধটা গরম কতটা। সেক্ষেত্রে তুমি যখন আঙুলকে ডুবিয়ে ওটা চেক করছো দুধটা গরম আছে কিনা, তখন কিন্তু তুমি সেটা এক্সামাইনিং করছো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল প্রেজেন্ট হবে না। মনে রাখবে যে কন্টিনিউয়াস টেন্স একটা সময় অবধি চলতে থাকে। এই ক্ষেত্রে যখন আই ফিল কোল্ড, এই ক্ষেত্রে আবার তোমার চলছে কি, তুমি যদি বলো আই এম ফিলিং কোল্ড, তার মানে কি তুমি ঠান্ডা ঠান্ডা অনুভব করছো, এখনো করছো, এরকম কি তোমাকে ঠান্ডা লাগছে ভাই। সেক্ষেত্রে সেটা তোমার অ্যাকচুয়াল প্রেজেন্ট, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে যাচ্ছে। নেক্সট রুল কি, ফিউচার অ্যাকশন দ্যাট ইজ অলরেডি ফিক্সড। ধরো ভবিষ্যৎকালে কোনো একটা কার্য বা ঘটনা হতে চলেছে যেটা ফিক্সড হয়ে গেছে, সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হতে হয়। হ্যাঁ, তুমি এটা সিম্পল প্রেজেন্ট ফিউচার ইনডিফিনাইট করো, সেটা ভুল নেই, বাট এটাকে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সও করতে পারি। তোমাকে সব কিছুই ভালো করে জানতে হবে, কারণ ইংরেজিতে টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো উদাহরণ, দ্য ট্রেন লিভস অ্যাট 7:30। ট্রেনটা 7:30টায় ছাড়ে, ট্রেনের টাইম বাউন্ড আছে, ট্রেন ফিক্সড আছে, ট্রেনের টাইম চেঞ্জ হবে না। এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করে থাকি। নেক্সট, স্কুল স্টার্টস অন মন্ডে। স্কুল সোমবার থেকে শুরু হবে, তাহলে কি ফিক্সড হয়ে গেছে, ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, তো এই জিনিসটা খণ্ডানো যাবে না। এটা হচ্ছে পার্মানেন্ট, বা যেটা মানে একচুয়ালি যেটা ফিক্সড হয়ে গেছে ভবিষ্যতের রুটিন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করতে পারি। নেক্সট, পরের উদাহরণ হচ্ছে এ প্ল্যান্ড ফিউচার জার্নি উইথ সিরিজ অফ মোমেন্টস। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি ট্যুরিস্ট এজেন্সি করে থাকে। ধরো আমরা ঘুরতে যাব, আমাদের প্ল্যানিং কি, আমরা এত এই এই টাইমে অমুক জায়গায় থাকবো, তারপরে এই খাবো, অমুক টাইমে অমুক জায়গায় যাব। সেই ক্ষেত্রে আমরা যখন কোনো ঘুরতে যাওয়ার প্ল্যানিং বলে থাকি, ফিউচার জার্নি, এটা কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বলে থাকি। যেমন ধরো উই লিভ লন্ডন অ্যাট 10 AM, মানে আমরা লন্ডন থেকে 10টার সময় ছেড়ে বেরোবো। নেক্সট টুইসডে, পরের মঙ্গলবার আমরা 10টার সময় লন্ডন থেকে ছাড়বো, লন্ডন থেকে ছেড়ে বেরোবো গাড়ি করে বা যেখানে হোক, অ্যান্ড অ্যারাইভ ইন প্যারিস এট 13, এবং 13টায় আমরা প্যারিসে পৌঁছাবো। তো আমাদের ফিউচারের জার্নি এটা ফিক্সড হয়েছে। এই ধরনের ট্যুরিস্ট এজেন্সিরা যখন ফিউচার জার্নি বলে থাকে, তখন সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করে থাকে। তাই তুমি যদি কখনো ফিউচার জার্নির সম্পর্কিত কোনো ট্রান্সলেশন করো বা কথা বলতে চাও, তাহলে তখন কিন্তু তোমাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ওটা বলতে হবে। নেক্সট, এক্সক্লেমেটরি সেন্টেন্স starts with here and there to indicate an action actually taking place in the present. আচ্ছা, একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটার প্রথমটা বা শুরুটা হেয়ার বা দেয়ার থেকে শুরু হয়েছে এবং যেটা ভবিষ্যৎকালে হচ্ছে, ঘটছে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে পারো। হেয়ার সি কামস এর কথার অর্থ হচ্ছে সে আসছে, সি ইজ কামিং। দেয়ার সি গোজ, তার মানে সি ইজ গোয়িং, দেয়ার সেখানে যাচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। মনে রাখবে এটা কিন্তু কন্টিনিউয়াস চলছে, বর্তমানে এই কাজটা কিন্তু চলছে। তো এই সেন্টেন্সটা অবশ্যই হেয়ার বা দেয়ার দিয়ে শুরু হবে। যদি এখানে আসে হেয়ার, যদি সেখানে যায় দেয়ার, সেই ক্ষেত্রে তোমার কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়ে যায়। নেক্সট হচ্ছে হিস্টোরিক প্রেজেন্ট বা ড্রামাটিক প্রেজেন্ট। ধরো তোমাকে কেউ গল্প বলছে, মাঝে মধ্যে আমরা গল্প বলতে বলতে গল্পের মধ্যে এমন হারিয়ে যাই যে ওটাকে আমরা কিন্তু বর্তমানে বলতে শুরু করে দিই। যেমন ধরো এই যে গল্পটা, এটা কোনো একটা গল্পের লাইন, এই গল্প যেটা ঘটেছে মানে সবকিছু আমরা পাস্ট টেন্সে করেছি, কিন্তু বক্তা বলতে বলতে এতটাই হারিয়ে ফেলেছে যে ওটাকেও বর্তমানে বলতে গেছে, মানে তার কাছে পুরো ভিজুয়ালাইজ হচ্ছে গল্পে কি ঘটছে কি না ঘটছে। তখন তিনি বলছেন হি এন্টার্স দ্য রুম, সে ঘরের ভিতরে ঢুকলো, অ্যান্ড সিজেস দ্য বার্নিং ক্যান্ডেলস, যে মোমবাতিগুলো জ্বলছিল সেগুলো সে নিভিয়ে দিল। এই ধরনের লাইনকেও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করতে পারি। এই সম্পর্কিত ট্রান্সলেশন আমি প্রচুর আনবো, তোমাদের কোনো ভয়ের দরকার নেই, তোমরা জাস্ট পড়ে যাও। নেক্সট, তোমরা মনে রাখবে যে প্রেজেন্ট ইনডিফিনাইটের সঙ্গে ফিউচার ইনডিফিনাইটের একটা কানেকশন রয়েছে। এই ধরনের সেন্টেন্সকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। প্রতিটা টেন্সে আমি যদি এগুলো একটা একটা করে বর্ণনা করি, সেক্ষেত্রে ভুলে যাবে। তার জন্য লাস্টে একটা ভিডিওর মাধ্যমে 3টে টেন্সের যত কন্ডিশনাল সেন্টেন্স হয় সবকে এক জায়গায় নিয়ে এসে আমি বুঝিয়ে দেবো।
শুধু মনে রাখবে প্রেজেন্ট ইনডিফিনাইটের সঙ্গে ফিউচার ইনডিফিনাইট টেন্সের একটা কন্ডিশন সেন্টেন্স আছে। অর্থাৎ এমন একটা কথা বলা হবে যেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সও থাকবে, ফিউচার ইনডিফিনাইট টেন্সও থাকবে এবং একটা ঘটনা আরেকটা ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে। সেই ধরনের সেন্টেন্সকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। অর্থাৎ কন্ডিশন কি? এই কন্ডিশনে ধরো তোমার আমার মধ্যে একটা কন্ডিশন আছে, মানে কি ওই কন্ডিশনটা কোনো একটা এগ্রিমেন্টের মতো। তো এই ক্ষেত্রে যখন আমি বলেছি যে যখন সে আসবে তখন সে কাজটা করে থাকবে, মানে এরকম আর কি। যখন সে আসে তখন সে 2 ঘন্টা ধরে হয়তো কাজটা করে নিয়েছে। এই ধরনের কন্ডিশনাল কিছু সেন্টেন্স থাকবে, সেগুলো আমরা লাস্টে একটা ভিডিওতে জানবো। শুধু জেনে রাখো প্রেজেন্ট ইনডিফিনাইটের সঙ্গে ফিউচার ইনডিফিনাইট টেন্সের একটা সম্পর্ক রয়েছে। তো এটা আজকে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা অত্যন্ত বড়, তাই একটা ভিডিও মাধ্যমে আমরা পুরোটা শেষ করতে পারলাম না। তাই প্রেজেন্ট টেন্সের আরেকটা পার্ট আমি পরের ভিডিওতে আনতে চলেছি। ততক্ষণকে তোমরা ভালো থেকো। বাই।